হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে ক্লাস 10 এর সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আমি ক্লাস 10 এর রসায়নের শেষ অধ্যায় জৈব যৌগ তা নিয়ে গত কয়েকটা ভিডিওতে 1 2 3 4 চারটে ভিডিও পোস্ট করেছি। আজকের জৈব যৌগ ক্লাস 10 এর শেষ পাঠদান এবং তার যে শেষ অধ্যায় আছে সেই শেষ অধ্যায়ের একদম শেষ পাঠটা আজ আমি শুরু করছি। কি আছে ওই অধ্যায়ে? না, বাকি থেকে জৈব যৌগের নামকরণ, জৈব কিছু জৈব যৌগের সম্বন্ধে ধারণা, তাদের প্রস্তুতি, উৎস, ব্যবহার, রাসায়নিক বিক্রিয়া জেনেছি। আজকে জৈব যৌগ থেকে তৈরি হয় আমাদের ব্যবহারিক জীবনে সবচেয়ে প্রাত্যহিক জীবনেই বলবো সবচেয়ে বেশি ব্যবহার হয় পলিমার। এই নামটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। সেই পলিমার নিয়ে আজকের আলোচ্য বিষয়। দেখো, জৈব যৌগের পলিমার গঠন করতে পারে, তার উদাহরণ, তার ব্যবহার, জৈব বিশ্লেষ্য, অবিশ্লেষ্য পলিমার ও পরিবেশ দূষণ, এই বিষয়গুলো নিয়ে আজকের আমি আলোচনা করব। প্রথম আমরা জানব পলিমার। পলিমার এই কথাটা তোমরা সবাই জানো, তবুও বলে নিই। আধুনিক সভ্যতার অগ্রগতিতে পলিমারের একটা বিশেষ ভূমিকা আছে। প্রথম যখন এই পলিমার তৈরি হয় তখন কিন্তু মানুষের হাতের মুঠোয় যেন অনেক সহজে ব্যবহারযোগ্য অনেক জিনিস চলে এসেছিল, কিন্তু পরবর্তীকালে সেই ব্যবহারযোগ্য যৌগগুলো আমাদের পৃথিবীতে জঞ্জাল সৃষ্টি করছে। কিন্তু এই পলিমার সবাই কিন্তু জঞ্জাল নয়, সেটাও আজকে জানবে। পলিমার যেদিন থেকে পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে, উদ্ভিদের সৃষ্টি হয়েছে, সেদিন থেকে কিন্তু পলিমার আছে, সে জীবজ পলিমার। আর যেগুলো জঞ্জাল বাড়িয়ে তুলেছে সেগুলো কিন্তু জীবজ পলিমার নয়, সেগুলো কৃত্রিম পলিমার বা জৈব অবিশ্লেষক পলিমার বলে। যেমন কাগজ, পাটের বস্তা, চটের বস্তা হয় জানো, তুলো দিয়ে বস্ত্র তৈরি হয়, তুলো পলিমার, পাটও পলিমার, কাগজ, সেলুলোজ, এটাও পলিমার, এগুলো জীবজ পলিমার। আর কৃত্রিম বা জৈব অবিশ্লেষক পলিমার কারা? যারা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয় বিভিন্ন জৈব যৌগগুলো সংযুক্তি করে, যারা সহজে জীবাণু দ্বারা বিয়োজিত হয় না, সেগুলো হচ্ছে কৃত্রিম বা জৈব অবিশ্লেষক পলিমার। পলিমারের এই যে প্রাথমিক ধারণা দিলাম, পলিমার তাহলে কিভাবে তৈরি হয়, পলিমার কি বৈজ্ঞানিকভাবে সংজ্ঞায় বলা হয় পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমার তৈরি করার জন্য যে বিক্রিয়া তাকে বলে পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা দুটি বা তার বেশি সংখ্যক একই রকমের বা ভিন্ন রকমের সরল অণু পরস্পর সংযুক্ত হয়ে যে অতি বড় আণবিক গুরুত্ব বিশিষ্ট শৃঙ্খলাকৃত অণু তৈরি করে তাকে বলি পলিমার। তাই প্রথম আমরা পলিমার জানলাম। সংজ্ঞা কি বললাম না, পলিমারাইজেশন বিক্রিয়া হবে সাধারণত জৈব যৌগ, সরল জৈব যৌগ একই রকম হতে পারে, ভিন্ন রকম হতে পারে, তারা পরস্পর সংযুক্ত হয়ে একক অণুটা চলে যাবে অসংখ্য কোটি কোটি অণু একসঙ্গে সংযুক্ত হয়ে শৃঙ্খলাকৃতি অণু তৈরি করবে, এবং সেই শৃঙ্খলটা আবার নেটওয়ার্ক হয়ে যেতে পারে, হয়ে গিয়ে আর জটিল গঠন তৈরি করে তারা পলিমারে রূপান্তরিত হয়। একটা সরল পলিমারের উদাহরণ আমরা বলি তোমাদের, পলিইথিলিন। দেখো, পলিইথিন CH2 ডাবল বন্ড CH2 একটা সরল অণু। এই সরল অণু যখন আরো একটি পলিথিনের কাছাকাছি বিশেষ শর্তে আসবে তখন অসংখ্য পলিথিন অণু, সাধারণত এই পলিথিন থেকে ইথিলিন থেকে পলিথিন তৈরি করার প্রক্রিয়া কি করে হয় সেটা বিক্রিয়াতে আমরা বলেছি আগে। পারক্সাইডের উপস্থিতিতে জৈব অনুঘটক এবং উচ্চ চাপ ও তাপে এই ইথিলিন অণুগুলো পরস্পর সংযুক্তি হয়।
কি কি করে দেখো, এই পাই একটা বন্ধন আছে, এই বন্ধনটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচড হবে, এই বন্ধনটা এই কার্বনের সঙ্গে আসবে, এই বন্ধনটা পরের আরেকটি ইথিলিন অণুর সঙ্গে। ফলস্বরূপ আমরা কি দেখতে পাবো না, ইথিলিন একক সরল ইথিলিন অণুগুলিকে, এই একক সরল অণুগুলিকে বলা হয় মনোমার বলে। মনোমার থেকে তৈরি হয় পলিমার। এই ছোট্ট সরল অণু তাকে বলে মনোমার, আর এদের সংযোগের ফলে যে বৃহৎ অণু তৈরি হয় তাকেই বলে পলিমার। কিভাবে হচ্ছে দেখো, CH2 এবার ডাবল বন্ড থাকলো না, সিঙ্গেল বন্ড, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সংযোজন হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। এদিকে বন্ধন আছে, এই বন্ধনটা আরেকটা অণু এসে যুক্ত হবে। কার্বনের কিন্তু চারটে হ্যান্ড মিলে আছে, কিন্তু লাভ কি হলো, CH2 CH2 CH2, এই একটা নতুন বন্ড তৈরি হয়েছে। এই যে এখানে এই দুটোর মধ্যে এই নতুন বন্ড একটা এখানে তৈরি হলো, এখানে একটা নতুন সিঙ্গেল বন্ড তৈরি হলো, এভাবে একটার পর একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়ে মনোমার গুলো যুক্ত হয়ে দীর্ঘ কার্বন শৃঙ্খল যুক্ত পলিমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে পলিমারের মধ্যে লুকিয়ে আছে মনোমার গুলো একক পুনরাবৃত্তি ইউনিট, অর্থাৎ এই অণুগুলো বারবার সংযুক্ত হয়ে পলিমার তৈরি করে। এটা হলো কিন্তু পলিথিন। এইটাকে পলিথিনটাকে আমরা সংক্ষেপে CH2 ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড হবে, ডাবল বন্ড হবে না, এদিকে এরকম হোল এন, মানে অসংখ্য এইরূপ গঠনের পুনরাবৃত্তি আছে, অর্থাৎ এখানেও চলতে থাকবে এখানেও চলতে থাকবে। এটা পলিথিন, এটা ছিল মনোমার, এটা হয়ে গেল পলিমার, নাম কি, পলিথিন। এভাবে মনোমার থেকে পলিমার তৈরি হয়। আমাদের এবার বেশ কিছু সিলেবাসে আছে যে পলিমারগুলো, তাদের নাম, তাদের মনোমারের নাম এবং অর্থাৎ কি থেকে তারা তৈরি হয়েছে এবং তাদের ব্যবহারগুলো জানবো। আমাদের সিলেবাসে যেগুলো আছে দেখো, 1 নম্বর পলিমার, তার মনোমার এবং ব্যবহার, এটা ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। পলিথিন, পলিথিন PE বলা হয় সংক্ষেপে পি। মনোমারকে না ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। পলিথিনের মনোমার হলো ইথিলিন। পলিথিনকে আমরা এই রূপ গঠন যেটা এখন দিলাম, CH2 সিঙ্গেল বন্ড CH2 এই হ্যান্ড দিয়ে, এটা হচ্ছে পলিথিনের গঠন বলতে পারি। পলিথিনের পুনরাবৃত্তি সংযুক্ত ইউনিটগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে হোল এন দিয়ে। এটার মনোমার হচ্ছে ইথিলিন। এই ইথিলিন কি কাজে ব্যবহৃত হয়, তোমরা জানো পলিথিন মানে প্লাস্টিক প্যাকেজিং এর কাজ, ক্যারি ব্যাগ পলিথিন। এই পলিথিন দিয়ে তরল অবস্থায় যখন থাকে তাকে বিভিন্ন ছাঁচে ফেলে যখন কঠিন হয়ে যায়, ফিল্মের আকার তৈরি হয়, সেটাকে আমরা ক্যারি ব্যাগ হিসেবে ব্যবহার করি। আরো মোটা জলের পাইপ, ইলেকট্রিক যে তার উপরে যে কোটিংটা দেওয়া হয় তড়িৎ অপরিবাহী হিসাবে, সেটাও পলিথিন দিয়ে ব্যবহার করা হয়। পলিথিনের ব্যবহার বেশ কিছু ক্ষেত্রে আমরা করে থাকি। এবার দেখো 2 নম্বর আছে PVC, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড এর মনোমারকে না পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড হলো ইথিলিনের এক প্রান্তের একটি হাইড্রোজেন অপসারিত হয়ে সেখানে যে ক্লোরিন আসে, একে বলে ইথিলিন ক্লোরাইডও বলতে পারি, একে বলা হয় ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড বা ইথিলিন ক্লোরাইডও বলা যায়। এখানে একটা হাইড্রোজেন চলে গিয়ে কি এসেছে, ক্লোরিন এসেছে। এটা হচ্ছে পিভিসির মনোমার ভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, এটা যে অসংখ্য পরস্পর সংযুক্ত হয়ে যায়, অর্থাৎ বন্ড CH2 CH, এখানে একটা Cl থেকে যাচ্ছে, পুনরাবৃত্ত ইউনিট, এটা হোল এন, এটা হচ্ছে পিভিসির সংকেত, সাধারণ সংকেত বলা যায়। ব্যবহার কোথায়, পিভিসি কোথায় ব্যবহার হয়, সবচেয়ে বেশি পিভিসি ব্যবহার হয় পিভিসি পাইপ, জলের পাইপ। তোমরা জানো জলের পাইপ পিভিসি দিয়ে তৈরি করা হয়। এছাড়া গামবুট, গ্লাভস, বেশ কিছু জায়গায় কিন্তু আমরা এই পিভিসি কে ব্যবহার করি। 3 নম্বর
আমাদের সিলেবাসে 3টে পলিমার আছে, 3টে পলিমারের নাম তোমাদের অবশ্যই তার নাম এবং তার মনোমারের নাম। 3 নম্বর হচ্ছে টেফলন, টেফলন, টেট্রাফ্লুরো পলিটেট্রাফ্লুরোইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন, মনোমারকে CF2 ডাবল বন্ড CF2, টেট্রা 4টে ফ্লুরিনে টেট্রাফ্লুরোইথিলিন, অর্থাৎ ইথিলিন মাথায় একটু সুবিধা হবে। ইথিলিনের একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটি ক্লোরিন এলে ভিনাইল ক্লোরাইড। ইথিলিনের দুপাশে দুটো হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন ছিল, 4টে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে ফ্লোরিন দ্বারা, 4টে ফ্লোরিন এলে তার নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। এই টেফলনের পুরো নাম হচ্ছে পলি টেট্রাফ্লুরোইথিলিন, সেটাকে বলা টেফলন বলা হয়। পলি টেট্রাফ্লুরোইথিলিন এরও গঠন কিরূপ হবে? CF2 সিঙ্গেল বন্ড CF2 হোল এন, এটা হলো টেফলন বা পলি টেট্রাফ্লুরোইথিলিন বলা হয়। ব্যবহার কোথায়? এই টেফলন তাপ সহন ক্ষমতা ভীষণ আছে, সহজে অন্য কোনো রাসায়নিক দ্রব্যের সঙ্গে সহজে বিক্রিয়া করে না, ফলে ল্যাবরেটরিতে বেশ কিছু আসবাবপত্র যন্ত্রপাতি এই টেফলন দিয়ে তৈরি করা হয়, তাপ সহন ক্ষমতা বেশি থাকায়। আমরা যে ফ্রাই প্যান রান্না করার জন্য আধুনিক বাসনপত্র চলে এসেছে আমাদের রান্নাঘরে, ফ্রাই প্যান, আগে কড়াইতে তেল লেগে যেত, কালো দাগ হয়ে যেত, ফ্রাই প্যানে দেখবে প্যানের ভেতরে একটা কালো কোটিং দেওয়া আছে পলিমার দিয়ে। কিসের? না টেফলনের, যা তেল আগুনে জ্বলে গিয়ে দাগ পড়ে না, সহজে উঠে যায়। টেফলনের দিয়েই ফ্রাই প্যান ওই ধরনের রান্নার আসবাবের উপর প্রলেপ দেওয়া হচ্ছে। এই 3টে পলিমার আমাদের মুখ্যত মনে রাখতে হবে। এইবার দেখো, যাব আমরা জৈব বিশ্লেষক পলিমার, তার ব্যবহার জানালাম। এবার আসবে জৈব বিশ্লেষক বা জীবজ পলিমার, বা যাকে বলে বায়োডিগ্রেডেবল পলিমার। কারা জীবজ পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার কাদের বলে সেটা সম্বন্ধে একটু বলি। প্রথমেই বলে দিয়েছিলাম, তবু আরেকবার বলে রাখি। জীব থেকে, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী থেকে যে পলিমার, সে জীবিত হোক বা মৃত হোক, যে পলিমার যৌগগুলো অবস্থান করছে তাদেরকে বলা হয় জীবজ পলিমার। যে জীবজ পলিমারগুলো প্রকৃতিতে উপস্থিত ব্যাকটেরিয়া, ছত্রাক বা জীব অণু দ্বারা বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড বা জলে রূপান্তরিত হয়ে গিয়ে সেই পলিমারটিকে কিছুদিন পরে নষ্ট করে দেয়, তাকে বলা হয় জীবজ পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার বলে। উদাহরণ কি? দেখো, উদাহরণে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডিএনএ, আরএনএ, প্রোটিন, দীর্ঘ কার্বন শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল, এটি একটি পলিমার, জীবজ পলিমার। তারপরে এখন কৃত্রিমভাবে তৈরি করা সেলুলোজ নাইট্রেট, অর্থাৎ জৈব পলিমারের সঙ্গে সিনথেটিক পলিমার মিশিয়ে তৈরি হয় সেলুলোজ নাইট্রেট, যা বায়োডিগ্রেডেবল হয়। আবার দেখো, এটা প্রাণী থেকে পেতে পারে, উদ্ভিদ থেকে পেতে পারে। আবার দেখো পাট, তুলো, কাগজ, এরা সবই কিন্তু জীবজ পলিমার। এরা প্রকৃতিতে দীর্ঘদিন পড়ে থাকলে প্রকৃতিতে বসবাসকারী জীব অণু, অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরকে বিয়োজিত করে, কেননা এদের খাদ্য হয়ে দাঁড়ায় ওই ক্ষুদ্র জীবগুলোর, তারা এদেরকে নষ্ট করে। ফলে এই পলিমারগুলো কিছুদিন পরে প্রকৃতিতে নষ্ট হয়ে গিয়ে অন্য রূপে রূপান্তরিত হয়ে যায়, প্রকৃতিকে দূষিত করে না, এরা দূষণ ঘটায় না। জীবজ পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমারগুলো পরিবেশ দূষণ ঘটায় না, অবশ্যই মাথায় রাখবে। পরেরটা দেখো, জৈব অবিশ্লেষ্য, নন বায়োডিগ্রেডেবল পলিমার।
জৈব অবিশ্লেষ্য, এদের বলা হয় জৈব অবিশ্লেষ্য। জৈব অবিশ্লেষ্য পলিমার কারা? বা এদেরকে বলা হয় সিনথেটিক পলিমার, কৃত্রিম পলিমার। একই কথা, কৃত্রিম পলিমার। উদাহরণ কি? আমরা যে আজকে আমাদের সিলেবাসে 3টে জৈব যৌগ আছে, পলিথিন, পলিথিন, পিভিসি, টেফলন, নাইলন, ব্যাকেলাইট, এগুলো সবই কিন্তু, স্টাইরিন, টেরিলিন, ডেক্রন, নামগুলো শুনেছো তোমরা, এগুলো সবই হচ্ছে সিনথেটিক পলিমার। বিষয়টা কি না, এরা যদি প্রকৃতিতে, এদের ব্যবহার করার পর প্রকৃতিতে যদি পড়ে থাকে, উদ্ভিদ বা প্রাণী বা উদ্ভিদ অর্থাৎ জীবজ অণুগুলো প্রাণী উদ্ভিদকে বিয়োজিত করতে পারে, কিন্তু এদেরকে জীবজ ব্যাকটেরিয়া, ছত্রাক, জীব অণু এদেরকে বিয়োজিত করে মাটিতে মিশিয়ে দিতে পারে না। তাই এদের বলা হয় জৈব অবিশ্লেষ্য পলিমার। জৈব অবিশ্লেষ্য পলিমার বলা হয়, কেননা এরা মাটিতে সহজে মিশে যায় না। কি ঘটায় না, দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে দূষণ ঘটায়। এরা মাটিতে পড়ে থাকলে মাটিতে জলের প্রবেশতা কমিয়ে দেয়, ফলে মাটি দূষণ ঘটায়। আবার যেহেতু বিয়োজিত হয় না, এদের বয়ে নিয়ে গিয়ে যদি জলে পড়ে, জলে জমতে থাকে, জলে জমে জল দূষণ ঘটায়। এদেরকে দহন করলে অর্থাৎ যদি পোড়ানো হয়, তীব্র, উৎকট এবং অস্বস্তিকর গন্ধ বের হয়, যেটা বায়ু দূষণ ঘটায়। মৃত্তিকা দূষণ, জল দূষণ এবং বায়ু দূষণ তিনটেই কিন্তু ঘটায় কে? এই জৈব অবিশ্লেষ্য পলিমার। এবার আর একটু বিষয় বলি প্লাস্টিক নিয়ে। প্লাস্টিক আবার পলিমার, কৃত্রিম পলিমারগুলো আবার দু রকমের হয়। এই কৃত্রিম বা জৈব অবিশ্লেষ্য পলিমার দু রকমের হয়। কি? একটাকে বলে থার্মো প্লাস্টিক, একটা থার্মোপ্লাস্টিক পলিমার, আর একটাকে বলে থার্মোসেটিং পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোসেটিং পলিমার, এগুলো কি একটু তোমাদের বলি। তোমাদের সিলেবাসে অ্যাডিশনাল হিসাবে এটা আছে, সেই অ্যাডিশনাল হিসাবে আমি তোমাদের বলছি। থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমার কি? দুটোই কিন্তু নন বায়োডিগ্রেডেবল কিন্তু এগুলো পরিবেশের দ্বারা এরা সহজে বিয়োজিত, নষ্ট হয় না। থার্মোপ্লাস্টিক পলিমার কারা? এটাও কিন্তু কৃত্রিম পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার আমরা উদাহরণটা বলার পর তার ওই পলিথিন, পিভিসি ইত্যাদি আছে কিছু, এগুলো মনে রাখো, এই কয়েকটা, এই দুটো মনে রাখলেই হবে। কেন এদের থার্মোপ্লাস্টিক বলছি, থার্মোপ্লাস্টিক পলিমার বলছি না, এই পলিমারগুলো যখন তৈরি হয় তরল অবস্থায় থাকে, শীতল করলে কঠিন, শীতল করার আগে ওদের কি করে ছাঁচে দেওয়া হয়। যে জিনিসটা আমি তৈরি করতে চাইছি এই পলিমার দিয়ে, বস্তু তৈরি হয়ে গেল, অর্থাৎ কঠিন, শীতল অবস্থায় কঠিন হয়ে আমাদের প্রয়োজনীয় বস্তুর আকৃতি পেয়ে গেল। ব্যবহার করার পরে আবার যদি একে তাপ দেওয়া হয়, এ গলে তরল হবে। আবার প্রয়োজন তাগিদে ওদের অন্য ছাঁচে ফেলে ভিন্ন বস্তুতে রূপান্তরিত করতে পারা যায়। বা একই জিনিস পলিথিন, প্লাস্টিক নষ্ট না করে আবার, অর্থাৎ সহজভাবে যেটা বললে হয়, এই থার্মোপ্লাস্টিক পলিমারকে রিসাইক্লিং করা যায়। তোমরা জানো বাড়িতে যদি কোনো ওই কাগজ, প্লাস্টিক হকার আসে, তারা সব প্লাস্টিক বাড়ির নেয় না। তারা বলে না এটা নেবো না, এটা বিক্রি হবে না। কোনগুলো নেবে? এই থার্মোপ্লাস্টিক পলিমারগুলো। জলের সব বোতল নেয় না, সব ধরনের প্লাস্টিক নেয় না, যেগুলো তাপ দিয়ে আবার নরম হয়ে গলিয়ে আবার তাপ তুলে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসতে পারবে, সেগুলোই হলো কি না থার্মোপ্লাস্টিক পলিমার, যা রিসাইক্লিং করা যায়। থার্মোসেটিং পলিমার কি উল্টো বলবো,
এই কারণে যে এদেরকে একবার, এরাও প্রথমে তরল অবস্থায় থাকে, তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় যখন শীতল করা হলো, তখন কিন্তু চলে এলো কঠিন অবস্থায়, আমার নির্দিষ্ট বস্তুর আকৃতি পেল। এরপরে ওকে তাপ দিয়ে কিন্তু পুড়ে যাবে, কিন্তু তাপ দিয়ে গলিয়ে তরলে রূপান্তরিত করে, থার্মোসেটিং, একবার থার্মোসেট হয়ে গিয়েছে, ওকে পুনরায় আর তরলে পরিণত করা যায় না। ফলে এই প্লাস্টিকগুলোর বা এই পলিথিনগুলোর, পলিমারগুলোর, পলিথিন বলো না, এদের পলিমারগুলোর এগুলো রিসাইক্লিং হয় না। যেমন ব্যাকেলাইট, একটা উদাহরণ, ব্যাকেলাইট। ব্যাকেলাইট কি? আমাদের যে সুইচ বোর্ড, টিভি বা আগেকার ক্যাবিনেটগুলো যেগুলো ফাইবারের তৈরি কালো কালো, সেগুলোকে কিন্তু রিসাইক্লিং করা যায় না। সুইচগুলো, সুইচ বোর্ড প্লাস্টিকের তৈরি আমরা বলি, কিন্তু এগুলো কিন্তু থার্মোসেটিং পলিমার, ব্যাকেলাইট দিয়ে তৈরি হয়। ফেনল ফর্মালডিহাইড পলিমার বা রেজিন বলা হয়, এগুলোকে বলা হয় থার্মোসেটিং পলিমার। তাহলে এই দুটো পলিমার, এরা দুটোই কিন্তু পরিবেশ দূষণ ঘটায় যদি না সঠিকভাবে এদেরকে রিসাইক্লিং না করা হয়। লাস্ট পর্যায়ে চলে এসেছি, পরিবেশ দূষণ এবং তার অর্থাৎ পলিমার থেকে দূষণ ও তার প্রতিকার। গুরুত্বপূর্ণ, আমাদের বর্তমান বিশ্বে পলিমার জাত দ্রব্যগুলো, বিশেষ করে এই সিনথেটিক পলিমার বা কৃত্রিম পলিমার বা জৈব অবিশ্লেষক পলিমারগুলো বর্তমান পৃথিবীতে একটি সমস্যার সৃষ্টি করেছে পরিবেশ দূষণে। কিছুক্ষণ আগে বলেছি, এরা মাটি দূষণ করে, জল দূষণ করে, এমনকি বায়ু দূষণও করে। এদের দহন হলে তীব্র একটা উৎকট গন্ধ পাওয়া যায়। এদেরকে কি করবে? ব্যবহার তো হবে, কিন্তু কি করতে, কি পদক্ষেপ আমরা নিতে, প্রতিকারের পদক্ষেপ কি হবে, সেই পদক্ষেপগুলো বলছি। তোমরা জানো চারিদিকে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার হয়ে থাকে। প্রথম পদক্ষেপটা নিতে হবে আমাদের আস্তে আস্তে এই জৈব অবিশ্লেষক পলিমারের ব্যবহার কমিয়ে জৈব পলিমার অর্থাৎ পাট, তুলো, কাগজের ব্যবহার যতটা পারা যায় বাড়াতে হবে। তাহলে কি হবে, কিছুটা হলেও পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যায়। দ্বিতীয়ত, একেবারেই বাদ দেওয়া যাবে না, তখন কি করতে হবে না, আমরা যে এই সিনথেটিক পলিমারগুলো ব্যবহার করি, বিশেষ করে জলের বোতল, এগুলো যথাযথ স্থানে ফেলতে হবে, যাতে তাদের রিসাইক্লিং করে আবার ওই মানে নতুন করে আর পলিমার তৈরি না হয়, যা আছে সেটাকে রিসাইক্লিং করে চালাতে হবে। অর্থাৎ যথাযথ স্থানে তাকে সঞ্চিত করতে হবে, রিসাইক্লিং এর জন্য ব্যবস্থা করতে হবে, তাকে যত্রতত্র ফেলা বন্ধ করতে হবে। আর তৃতীয় হচ্ছে, রিসাইক্লিং যাদের হয় তাদেরকে সংরক্ষিত করতে হবে, আর যাদের রিসাইক্লিং করা যায় না তাদেরকে বিশেষ পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতি আবিষ্কার করতে হবে কি করে রিসাইক্লিং করা যায়। এই মুখ্যত তিনটে পদক্ষেপ যদি গ্রহণ করা হয় এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, পলিমার দূষণ থেকে কি করে রক্ষা পাওয়া যায়, তাহলে এগুলো যদি আমরা করতে পারি, বর্তমান পৃথিবীতে যে পলিমার পরিবেশকে দূষিত করে তুলেছে সেখান থেকে রক্ষা পেতে পারি। পলিমার থাকবে, জীবজ পলিমারের ব্যবহার বাড়াতে হবে, কৃত্রিম পলিমারের ব্যবহার তুলনামূলকভাবে কম করতে হবে। তাহলে জৈব যৌগ ক্লাস 10 পলিমার দিয়ে আজকের পাঠ শেষ করছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। জৈব যৌগ অধ্যায়টা যথেষ্ট বড় অধ্যায়, নাম্বার হয়তো খুব বেশি থাকে, কিন্তু অনেকগুলো নতুন জিনিস তোমাদের জানতে হয়েছে এবং সেটাকে তোমরা আশা করি আত্মস্থ করতে পেরেছো। ধন্যবাদ সকলকে। এখানেই জৈব যৌগ ক্লাস 10 শেষ করছি।